জাতীয় সংসদে পাশ হয়েছে বাংলাদেশ শ্রম আইন ২০২৬। ৯ এপ্রিল সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল হক এই সংক্রান্ত বিল উত্থাপন করেন। এতে শ্রমিকদের অধিকার সুরক্ষা জোরদার, ট্রেড ইউনিয়ন গঠনের শর্তে পরিবর্তন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি, মাতৃকালীন সুবিধা ও শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধান শক্তিশালী করা হয়েছে। পূর্বে জারি হওয়া শ্রম আইন সংশোধন অধ্যাদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে এই বিল আনা হয়েছে বলে জানা গেছে। নতুন এই আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ কতটা উন্নত হবে সেই বিষয়ে কথা বলতে টিবিএস পডকাস্টে যোগ দিয়েছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ এবং টিবিএস কে ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আজকে সংসদে আপনি দেখেছেন যে নতুন যে শ্রম আইন সেটা আসলে বিল আকারে উত্থাপন হয়েছে এবং পরে সেটা পাস হয়েছে। তো নতুন এই আইনে আসলে আইনটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে অধীর অপেক্ষায় ছিলাম বলা যায়, কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের পাটাতনেই এই আজকে যে বিলটা পাশ হলো, আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের পাটাতনেই এই বিলটা পাশ হতে পেরেছে। এই সময়কালে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় শ্রম সংস্কার কমিশন হয়েছে, এরপরে টিসিসির মধ্য দিয়েও এই শ্রম আইনগুলো মালিক, সরকার, অংশীজন এবং শ্রম কমিশনের সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই যাতে বাংলাদেশের শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, একই সাথে শ্রম খাতের যাতে একটা বিকাশ হয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু শ্রম কমিশনও কাজ করেছিল, টিসিসিও অনেক কাজ করেছে। তারই ধারাবাহিকতায় শ্রম অধ্যাদেশ হয়েছে এবং আজকে এটি আইন হিসাবে আমরা পেলাম। আমি মনে করি এটি আজকে একটি ঐতিহাসিক দিন, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, বিশেষ করে যে শ্রমিকরা, শ্রমজীবী মানুষ প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে আমি মনে করি আজকের এই অধ্যাদেশ সংশোধিত অংশ আইনে পরিণত হয়েছে। এটা আমাদের শ্রম সেক্টর, শ্রমিকের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। যদিও আমরা এখন পর্যন্ত পুরো বিলটা দেখি নাই, আমরা শুনেছি কিছু কিছু সংশোধন হয়েছে, কারণ শ্রম অধ্যাদেশটা আমরা যেভাবে দেখেছিলাম সেটার কিছু পরিবর্তন এখানে হয়েছে। সেটা খুব বড় পরিবর্তন হয়নি বলে আমরা শুনেছি, তো সেটাও আমরা দেখার অপেক্ষায় আছি। আপনারা দেখার অপেক্ষায় আছেন। যেহেতু বিলটি সংশোধন সহ পাশ হয়েছে, তো এক্ষেত্রে কি কি সংশোধন হয়েছে? শ্রম সংস্কার কমিশন এবং টিসিসির প্রস্তাবনা, বিশেষ করে টিসিসির যে প্রস্তাবনার মধ্যে যে শ্রম অধ্যাদেশ হয়েছিল সেখানে ১২৫টি ধারার মধ্যে পরিবর্তন, সংশোধন, সংযোজন বা নতুন আইন যুক্ত করা হয়েছিল। তা আমরা এখনো আসলে জানতে পারি নাই যে কোন কোন জায়গায় সংশোধন করা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে শ্রমিকের সংজ্ঞা বা প্রভিডেন্ট ফান্ড এগুলোর ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। আমাদের হাতে আসলেই আমরা বুঝতে পারবো। আর আমাদের শ্রমিকদের পক্ষ থেকেও ব্যাংকের যে ইউনিয়ন করা, সেখানে শ্রমিকরা কিভাবে অংশগ্রহণ করবে সেগুলোর পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু ভিন্ন মত উত্থাপিত হয়েছিল। সেগুলো আসলে কতটুকু সংশোধনে যুক্ত করা হয়েছে সেটা আসলে আমরা দেখার অপেক্ষায় আছি। এমনিতে আমরা বাংলাদেশের শ্রমিকের অধিকার নিয়ে আপনি অনেকদিন ধরেই কাজ করছেন। তো আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, নতুন এই আইন যদি কার্যকর হয় তো সেক্ষেত্রে আসলে সেটা কতটা শ্রমিকের অধিকার এবং কর্মপরিবেশ উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে? এটা যেহেতু শ্রম অধ্যাদেশকে পর্যালোচনা করেই হয়েছে এবং আমরা শ্রম অধ্যাদেশের মধ্যে এবং যে আইনটা হতে যাচ্ছে সেখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হবে সেটা হচ্ছে শ্রমিকদের সংগঠন করার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা আরো প্রসারিত হবে বলে আমরা আশা করি। কারণ সংগঠন করা বা ইউনিয়ন করার যে বিধিনিষেধগুলো আগে শ্রম আইনে ছিল, কোনো কারখানায় ইউনিয়ন করতে গেলে 20% শ্রমিকের সম্মতি প্রয়োজন ছিল, সেই শর্তগুলো শিথিল করা হয়েছে। শ্রমিকদের গৃহ শ্রমিকদেরকে শ্রমিকের আওতায় আনা হয়েছে, উৎসব ছুটি বৃদ্ধি করা হয়েছে। আগের 5 বছর পর পর বিভিন্ন সেক্টরাল মজুরি, বিশেষ করে পোশাক খাতের মজুরি মূল্যায়ন করা হতো, সেটা 3 বছর করা হয়েছে। আইএলওর কনভেনশন 190 অনুযায়ী সহিংসতা, হয়রানির বিরুদ্ধে এবার আমরা আশা করছি আইনে যৌন হয়রানির বিরুদ্ধে ধারা আছে এবং সেটা কিভাবে নিষ্পত্তি হবে সেটার জন্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি কমিটিও আছে।
এরকম অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, যেগুলো আমরা মনে করি যে বাংলাদেশে আসলে এটা শ্রমিকদের জন্য অনেক একটা বড় আম, এগিয়ে যাওয়া আমি মনে করি। শ্রমিক খাতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের কিছু কিছু বিষয় আমাদের মানে ভিন্ন মত ছিল, মানে মালিক এবং সরকার পক্ষে ভিন্ন মত ছিল। তো সেগুলো কিছু হয়তো আমাদের আশাপূর্ণ হয়েছে, কোনো কোনো জায়গায় আমাদের আশাপূর্ণ হয় নাই, কোনো জায়গায় হয়তো মালিকদের আশাপূর্ণ হয়েছে বা প্রত্যাশাপূর্ণ হয়েছে। কিন্তু আমরা মনে করি যে শ্রম আইনের উপর কাজ করাটা একটা চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, কিন্তু যতটুকু আমরা পেয়েছি এটা শ্রমিক, মালিক, সরকার, শ্রম কমিশনের প্রধান সহ অন্যান্য যে সদস্যরা, আইনজীবী, গবেষক যারা ছিলেন, সবাই আসলে সম্মিলিত প্রচেষ্টায় এটা করতে পেরেছে। এটা একটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে আসলে 125টা ধারা নিয়ে কাজ করা এবং সেগুলোকে একটা আইনে পরিণত করা, এটা খুব মানে আমরা আসলে দেখি নাই। এটা গণঅভ্যুত্থানের কারণেই আমার মনে হয় এটা হয়েছে, এবং গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, আমরা আশা করি তাদের সদিচ্ছার কারণেও এটা হতে পেরেছে। এখন আমরা আসলে আর কি কি জায়গায় সংশোধন করেছে সেটা দেখার লেহাটা একটু বলা যাবে। বাংলাদেশের একটা বড় সংখ্যক শ্রমিকই আসলে, বিশেষ করে আনুষ্ঠানিক খাতে যারা কাজ করেন, একটা বড় সংখ্যক শ্রমিকই কাজ করে পোশাক খাতে। তো আচ্ছা, তাদের আসলে অধিকার এবং তাদের কর্মপরিবেশ উন্নত করার ক্ষেত্রে এই আইনটি কতটা ভূমিকা রাখবে? আমি যেটা আগেও বলেছি যে এখানে ইউনিয়ন করার ক্ষেত্রে, রেজিস্টার্ড ইউনিয়ন বা সংগঠন করার ক্ষেত্রে আগে নিয়ম ছিল যে কোনো পোশাক কারখানায় যদি ইউনিয়ন করতে হয় তাহলে আপনাকে সেই কারখানার 20% সদস্য নিয়ে আপনাকে ইউনিয়ন করতে হবে। কিন্তু এখন সেটা 5টা স্ল্যাবে করা হয়েছে, যেখানে 20 জন থেকে শুরু করে 400 জন পর্যন্ত। মানে যেই কারখানায় আম, ধরেন 20 থেকে 300 পর্যন্ত সদস্য, সেখানে 20 জন নিয়ে ইউনিয়ন হবে। 301 থেকে 500 জন, সেখানে 40 জন নিয়ে হবে। 501 থেকে 1500 জন, সেখানে 100 জন নিয়ে। তারপরে ধরেন এরকম ভাবে আর কি প্রায় 400 মতো মানে 5টা স্ল্যাবে ভাগ করে এই ইউনিয়ন করার সুবিধাটা তৈরি করা হয়েছে, যেটা আগে অনেক জটিল ছিল। প্রথমত পার্সেন্টেজের জায়গাটা জটিল ছিল, এরপরে দেখা গেছে আরো যেই সমস্ত নিয়ম কানুন করা হতো সেখানে শ্রমিকের আসলে রেজিস্টার্ড ইউনিয়ন করা খুব কঠিন ছিল। তো সেটা পরিবর্তন হয়েছে। আমরা মনে করি এটা একটা অত্যন্ত মত প্রকাশের ক্ষেত্রে বা শ্রমিকের দর কষাকষির ক্ষেত্রে পোশাক খাতকে একটা পোশাক খাতের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ পদ মানে গুরুত্বপূর্ণ দিক হবে। এবং মালিক এবং শ্রমিকরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং যত রকম দূষিত ইউনিয়ন গুলো আছে সেগুলোর বাইরে যদি প্রকৃত ইউনিয়নকে কাজ করার সুযোগ দেয়, তাহলে এই পদ্ধতির মধ্য দিয়ে আমার মনে হয় পোশাক খাত বিকশিত হবে। বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক আসলে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, তাদের জন্য আসলে এ আইনে কি আছে বা তাদের কল্যাণার্থে? একটা তো মানে আমাদের আসলে বাংলাদেশে প্রায় 7.5 থেকে 8 কোটি শ্রমিক, তার মধ্যে মাত্র 15% স্বীকৃতি আছে। এবার শ্রম আইনে গৃহ শ্রমিকদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে সকল শ্রমিককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে, সেটা হয়তো একটা প্রক্রিয়ার বিষয়। তো কারখানা বা প্রতিষ্ঠানের বাইরে যে প্রতিষ্ঠান পুঞ্জ, সেখানে আসলে আগে ছিল 30% শ্রমিকের অনুমোদন নিয়ে ইউনিয়ন করা যেত, সেখানেও 20 জনের বিষয়টা এসছে। সেটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ আর কি। আর বাকি যে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা আসলে শ্রমিক হিসেবে স্বীকৃতি হয় নাই, সেটা আমার মনে হয় যে আমাদের একটা দীর্ঘমেয়াদী এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে, যাতে বাংলাদেশের সকল শ্রমিক শ্রমিক হিসেবে সেটা আমরা শ্রম কমিশনেও বলেছিলাম। সেটা আসলে শ্রম আইনে হয় নাই, গৃহ শ্রমিকরা এবার স্বীকৃতি পেয়েছে। এই আইন তো আসলে পাশ হলো, এখন এটার আসলে প্রয়োগের বিষয়, সেক্ষেত্রে বিধি সহ আরো অন্যান্য বিষয়গুলো সামনে আসবে। তো সেই প্রক্রিয়াটা বা সেই বাস্তবায়নটা কি প্রক্রিয়ায় হবে, এবং এক্ষেত্রে আপনারা যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন তাদের ভূমিকাটা কি থাকবে? জি, আপনার এই প্রশ্নের আগে আমি আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাই যে এবার শ্রম অধ্যাদেশ পর্যালোচনা করে যে 2026 আইনটা হচ্ছে, সেখানে আসলে নারী শ্রমিকদের জন্য কর্মপরিবেশটা যাতে আরো নারী বান্ধব বা কর্মপরিবেশটা যাতে আরো কাজের উপযোগী হয়, সেই জন্য কিন্তু অনেকগুলো জায়গায় পরিবর্তন এসছে। আমাদের শ্রম আইনে আগে মহিলা শব্দ ছিল, সেটাকে পরিবর্তন করে নারী করা হয়েছে, কারণ মহিলা বলা মানে অন্দরমহল বা মহিলাদের কাজের গুরুত্ব নাই, এভাবে কিন্তু সমাজ মূল্যায়ন করে। সেই জায়গায় আসলে নারী শব্দটাকে যুক্ত করা হয়েছে। নারী মানে আবার এখানে আইএলও কনভেনশনের যে রেটিফিকেশন হয়েছে সেটার সাথে সঙ্গতি রেখে এখানে
আহ, সহিংসতা হয়রানির বিরুদ্ধে সংজ্ঞা ঠিক করা হয়েছে, সেগুলো কিভাবে নিষ্পত্তি করা হবে সেটা করা হয়েছে। এবং দীর্ঘদিন থেকে কিন্তু হাইকোর্টের যে 2009 নির্দেশনা সেটা অনুযায়ী যে কোনো যৌন হয়রানির নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা করার কথা বলে এবার এটা আইনে সংযুক্ত হয়েছে। আমরা মনে করি এগুলো আমাদের জন্য একটা ইতিবাচক দিক। প্রশ্নটা আমি আবার করি সেক্ষেত্রে যে আইন তো হলো, এখন সেটি বিধি প্রয়োগ এবং বাস্তবায়ন, সেক্ষেত্রে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আপনাদের ভূমিকা কেমন থাকবে? আমরা তো মনে করি যে আইন তো আসলে কাগজে কলমের, আইনটা অনেক সময় দেখা যায় বাস্তবায়নের সময় অনেক বেগ পেতে হয়। তো আমরা আশা করছি যে এই যে আইনটা আজকে পাশ হলো সেই আইনটা আমরা বাস্তবে যাতে প্রয়োগ করতে পারি, চর্চা করতে পারি, সেখানে যাতে কোনো বাধা না আসে, সেখানে যাতে কোনো দলীয়করণের প্রভাব না আসে, যে কেউ যাতে সকল রকম ক্ষমতা দলীয়করণের প্রভাব মুক্ত হয়ে আইনের সুযোগ অধিকার চর্চা করতে পারেন, সেই জায়গাটা করতে হবে। এবং কিছু কিছু জায়গায় অস্পষ্টতা হয়তো আমরা পাবো আইনে, সেগুলো যাতে দ্রুত স্পষ্ট করা হয় এবং বিধিমালার মধ্য দিয়ে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি নবনির্বাচিত সরকার যে আইনটি পাশ করলেন, আমরা গণতন্ত্রের যে যাত্রার আশায় আমরা নির্বাচন হলো এবং নতুন সংসদ, আমরা আশা করি সেই ধারাবাহিকতায় শ্রমিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যে আইন সেই আইনটা চর্চা করার সুযোগ পাবে এবং একটা বাংলাদেশের ইতিহাসে এই আইন একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে রয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।